আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে। বিশেষ করে জনাব খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টা রূপে নিয়োগ লাভ করার পর অনেক বিতর্ক তৈরি করেছেন। আর সম্প্রতি তিনি ভারত সফর করেছেন। সেই ভারত সফর করার পরেই দেখা গেল আওয়ামী লীগের মধ্যে একটা নিদারুণ উৎসব, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছেন, তাদের অনেকগুলো যে ইন্টারনাল কানেক্টিভিটি রয়েছে, নিজেদের মধ্যে তারা যে সকল কথাবার্তা বলে, তারপরে তাদের যে সকল ওয়েব মিটিংগুলো হয়, এগুলো লিক বা এগুলোর অনেক খণ্ডিত চিত্র ইন্টারনেটে অনেক সময় ভাইরাল হয়ে যায়। তো সেখানে গত এক সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা অনেকটা ইউরেকা কি যেন একটা পেয়ে গেছেন জনাব খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের পর। একই অবস্থা কলকাতার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথাবার্তা, আর শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী, ওনার যে বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, এটি গত এক সপ্তাহে রীতিমতো বারুদের মতো হয়ে গেছে। পয়েন্টিভ, তারপর প্রোগ্রেসিভ, এরপরে অ্যাজ ইট ইজ, মানে তিনি প্রধানমন্ত্রী আছেন, ক্ষমতাচ্যুত হননি, খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন, ওখানে বসে তিনি শুনতে পেয়েছেন তার সিংহাসনে কেউ হয়তো বসেছে। তো ওটা শোনার পর তার যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি, যাকে বলা হয়, প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন, অ্যাজ ইট ইজ ওইরকম একটা ভাব তার বক্তব্যে গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। এটা কেন হচ্ছে, কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু বলে নেই। দ্বিতীয় যে লক্ষণ, সেটি হলো দিল্লিতে জনাব খলিলুর রহমান যে বৈঠক করেছেন, সেই বৈঠক সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে বা খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়েছে এরকম আমার নজরে আসেনি। কিন্তু ওখানে তিনি ছিলেন, তার সঙ্গে ভারতের কর্তৃপক্ষ ছিলেন, অজিত দোভাল ছিলেন। অজিত দোভালের সঙ্গে আবার মার্কিন রাষ্ট্রদূত ভারতে যিনি আছেন নিয়োজিত, সেই মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এরকম বৈঠক হয়েছে, নানা রকম সেই বৈঠকের মানে সত্য মিথ্যা বানানো, কুৎসা, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তারা এত চমৎকারভাবে তারা সেই জিনিসগুলো প্রচার করছেন। আপনি যদি শোনেন, মানে আমার কাছে মনে হয় অনেকগুলো বক্তব্য একেবারে ডাহা মিথ্যা, কিন্তু তাদের বক্তব্য শুনলে মনে হবে যে অজিত দোভাল, মার্কিন রাষ্ট্রদূত এবং জনাব খলিলুর রহমান তারা যখন বৈঠক করছিলেন, তো বৈঠকের আগে তিনজনই সেই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। সেই ইউটিউবার শিখিয়ে দিয়েছেন তিনজনকে এভাবে এভাবে কথা বলবে। তারপরে তারা আবার যেভাবে কথাগুলো বলেছেন, কথাগুলো বলার পরে ওই সময়টাতে সেই ইউটিউবার উপস্থিত ছিলেন বা তারা উপস্থিত ছিলেন, শুনেছেন। এরপরে আবার পরবর্তীকালে সেই মানে তিনজন ব্যক্তি তারা যা কিছু বলেছেন ওটার একটা লিখিত প্রতিবেদন আবার সেই ইউটিউবারের কাছে জমা দিয়েছেন। তো এইভাবে অনেকে বিশ্বাসযোগ্য করে বর্ণনা করছেন যে অ্যাজ ইট ইজ, যে সকাল 9:30 সময় খলিলুর রহমান সাহেব ঢুকলেন। তিনি ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন। 5 মিনিট পরে তাকে ভিতরে ডেকে নেওয়া হলো। এরপর অজিত দোভাল আসলেন, তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, বসে থাকলেন। অজিত দোভালের একটি চোখ পিটপিট করছিল, মুখে ছিল মুচকি হাসি। তিনি হাতটা বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য, কিন্তু পরিপূর্ণভাবে খলিল সাহেবের সঙ্গে যেন করমর্দন না হয়। হাতের প্রথম 4টি যে আঙুল, সেই আঙুলের অল্প অংশ, যেভাবে ব্রিটেনের রানী হাত বাড়িয়ে দেন হ্যান্ডশেক করার জন্য, তিনি কখনো ফুল হ্যান্ডশেক করেন নাই কারোর সঙ্গে, একমাত্র নেলসন ম্যান্ডেলা ছাড়া। ওইরকমভাবে অজিত দোভাল খলিলুর রহমান সাহেবের সাথে হ্যান্ডশেক করেছেন। এইরকম মানে বানানো একটা দৃশ্য আপনি কল্পনা করে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। অ্যাজ ইট ইজ অজিত দোভাল তাকে বলে দিয়েছেন, বা ওই দৃশ্য তার কাছে, ভিডিও ফুটেজটা তার কাছে আছে। এরপরে কি হলো, মানে আমি গল্প বলছি কিন্তু এটা কিন্তু বাস্তবতা নয়।
এরপরে কিছুক্ষণ পরে সেখানে তারা বসে রইলেন, কোনো কথাবার্তা নেই। এমন সময় মার্কিন রাষ্ট্রদূত এলেন, তারপরে তাদের আলোচনা শুরু হলো। এইভাবে গল্প চলতে থাকলো এবং সেই গল্পগুলো শুনে আওয়ামী লীগের লোকজন খুশি হলো না আসলে সেখানে কি হয়েছে সেটা তারা জানার পরে তাদের খুশি হয়েছে আমি বলতে পারবো না। দ্বিতীয় যেটি হলো সেটি হলো যে দিল্লি থেকে তিনি কাতারে গিয়েছেন। তো কাতার অনেক দিন ধরে সেই 80-র দশক থেকে এখন পর্যন্ত বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ যে রাজনীতির জটিলতা কুটিলতা রয়েছে সেগুলোর সমাধান হয় কাতারের রাজধানী দোহাতে। এবং এ ব্যাপারে কাতারের যে রাষ্ট্রীয় বিভাগ, পররাষ্ট্র বিভাগ এবং তাদের যে ইন্টেলিজেন্স বিভাগ, বিশেষ এক্সপার্ট তারা রয়েছে। তারা তালেবানদের সঙ্গে, হুতিদের সঙ্গে, ইরানের সঙ্গে, হিজবুল্লাহর সঙ্গে, তারপরে পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে এই বড় বড় যে ডিলগুলো হয়েছে গত কয়েক বছর, প্রায় 100% সব ডিলগুলো কিন্তু কাতারে হয়েছে। এমনকি রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যে ডিলগুলো, এটার প্রাথমিক ডিলগুলো কাতারে হয়। একবার দুবার এরদোয়ান চেষ্টা করেছিলেন সেটা তুরস্কে করার জন্য, কিন্তু সফল হয়নি। কাতার এখানে সফল হয়েছে। এখন সেই কাতারে গেছেন মিস্টার খলিল, এরকম খবর বের হয়েছে এবং সেখানে আবার আমেরিকান, আবার ভারতীয়, আবার এই যে বাংলাদেশে যারা লোকজন আছে তাদের সঙ্গে খলিলুর রহমান সাহেব বৈঠক করেছেন, সিরিজ বৈঠক করেছেন। এটা নিয়ে নানা রকম গল্প কাহিনী প্রকাশিত হচ্ছে এবং সেখানে কাতারের পক্ষে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম ধাম সহ ডিটেলস ইউটিউবাররা বলে দিচ্ছেন। এবং সেখানে তারা যে কথাটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে ওখানে আওয়ামী লীগকে নিয়ে বার্গেনিং হচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিকে ফেরানোর ব্যাপারে বার্গেনিং হচ্ছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। এগুলো শুনলে আওয়ামী লীগের লোকজন না অনেক আনন্দ পায়, মজা পায়, তাদের মন শান্তিতে ভরে আসে। তো এই সকল কারণে তাদের মনে শান্তি কিনা আমি বলতে পারবো না। আপনি যদি সাম্প্রতিক সময় বিবিসি বাংলার সঙ্গে জনাব সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, তারপর ভারতের কয়েকটি টেলিভিশন মিডিয়ার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, আপনি তার বলার ধরন, প্রকৃতি, মানে তার শব্দচয়ন, বাংলাতে তার শব্দচয়ন এবং ইংরেজিতেও তিনি এমনি অনেক অনেক ভালো বলেন এবং তার এই ইংরেজি বলাটা এখন জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সকলের জন্য রীতিমতো লায়াবিলিটিসে পরিণত হয়েছেন। এই কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট, উচ্চারণ, প্রাসঙ্গিকতা, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে রিদম, এর ধারের কাছে নেই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি যদি বলেন, তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য ইংরেজিতে যদি শুনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন, তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারুর কথা বলছেন, বারাক ওবামা কথা বলছেন, অথবা ক্লিনটন কথা বলছেন, অথবা মার্গারেট থ্যাচার কথা বলছেন। ইংরেজির মানটা ওই পর্যায়ের। আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি দেন, আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন অথবা বরিশালের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন, এরকম আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি। কিন্তু এর ফলে কি হলো, জয় বাংলায় বললে অনেকে খুশি হয়, কিন্তু ইংরেজিতে যদি জয় কোনো বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের গায়ে রীতিমতো কচুর বিষ লেগে যায়। যারা এমনভাবে ইংরেজি বলতে পারে না, যারা এমনভাবে মানে যাকে বলে বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না, তো সে সকল মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা খুবই ক্ষমতাধর, আগামীতে মনে করে তারা রাষ্ট্র ক্ষমতা চালাবেন। এই মানুষগুলো তাদের গায়ে রীতিমতো কচুর বিষ বা কচুর রস লেগে যায় এবং তারা জ্বলে পড়ে মনে হয় যে জয়কে যদি পেতাম ওর কান দুটো মলে দিতাম, ঠোঁট দুটো টেনে দিতাম, যে এই ঠোঁট ইংরেজি বলো কী করে। তারপর গালের, মানে আমরা যেটা একটা গালের এটাকে বলে হয় মানে কানসা, মানে গালের এবং কানের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে আর গালের যে যেটি অংশ রয়েছে সেটাকে আমরা মানে যাকে বলা হয়, অনেকে বলা হয় মানে এই এটা আঞ্চলিক অনেক সুন্দর একটা শব্দ আছে, কিন্তু আমার এটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তো গালটা ধরে আমরা টেনে দেই, এরকম যে অনেক আছে না যে গাল ধরে জোরে জোরে আপনি ওরে আমার কুটু বাবুরে, ওরে আমার টুসু বাবুরে,
ওরে আমার পুনু বাবুরে, মানে একটা